দেখো, আমরা কালকে প্রতিধ্বনি নিয়ে পড়ছিলাম। প্রতিধ্বনি জিনিসটা কি রকম, যে আমরা যখন কথা বলি, শব্দ। সামনে যদি কোনো একটা বাধা থাকে, তাহলে আমাদের যে কথা বলা বা যে কোনো একটা শব্দ করি, ওই শব্দটা ওই দেয়ালে বা প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার আমাদের কানে চলে আসে। তাহলে আমরা যে শব্দটা শুনি সেটা হচ্ছে প্রতিধ্বনি। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হয়েছে, যে আমরা একটা শব্দ যখন শুনি, ওই শব্দ শোনার 0.1 সেকেন্ডের মধ্যে যদি অন্য কোনো একটা শব্দ আসে, তাহলে আমরা সেটা শুনতে পাবো না। কারণ কি? কারণ হলো এই 0.1 সেকেন্ড হচ্ছে আমাদের স্থায়িত্বকাল, মানে শব্দের স্থায়িত্বকাল। মানে আমরা যদি একটা শব্দ শুনি, ওই শব্দটা 0.1 সেকেন্ড আমাদের মস্তিষ্কে থেকে যায়। এই 0.1 সেকেন্ডের মধ্যে যদি আরেকটা শব্দ আসে, তাহলে আমাদের মস্তিষ্ক ওই শব্দটা ক্যাচ করতে পারে না। এখন কথা হলো যে আমাদের একটা, মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, আর এখানে একটা দেয়াল আছে। এই দেয়ালের দূরত্ব সর্বনিম্ন কত হলে আমরা কি এই প্রতিধ্বনিটা শুনতে পাবো? মনে করো যে আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে শব্দ করলাম, এটা মনে করো যে 0.05 সেকেন্ডের মধ্যে চলে আসলো। তাহলে কি আমরা শব্দটা শুনতে পাবো? শব্দটা না। আমরা শুনতে পাবো না, কারণ আমাদের কি স্থায়িত্বকাল আছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড আগে কি একটা শব্দটা চলে আসে। তাহলে আমি মনে করি একটু পিছাইলাম, পিছার পর এখন দেখলাম যে একটা শব্দ উৎপন্ন করলাম, এই শব্দটা এখান থেকে এখানে ঘুরে আসতে 0. মনে করো যে 0.9 সেকেন্ড পর্যন্ত আসলো। তারপরেও কি আমরা শুনতে পাবো না। তাহলে আমরা দেখবো যে কত দূরে থাকলে আমাদের যে শব্দটা আছে, এই শব্দটা 0.1 সেকেন্ডের বেশি সময় আসবে, তাহলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। এই সর্বনিম্ন দূরত্বটা কত, সেই সর্বনিম্ন দূরত্বটা আমরা একটু নির্ণয় করে দেখবো, যে কত দূরত্ব হলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। তো মনে করো যে আমি এখানে দাঁড়ায় আছি, আর এখানে আমি একটা শব্দ উৎপন্ন করব, আর এখানে মনে করো একটা দেয়াল আছে। তাহলে আমি এই যে একটা ডিস্টেন্স ধরে নিলাম, যে আমি এখানে যে দাঁড়ায় আছি, এখান থেকে শব্দটা যাবে, আর এর যে দূরত্বটা সেটা হচ্ছে দূরত্ব। আবার এই শব্দটা এখান থেকে এখানে যাবে, আবার ঘুরে আসবে। অর্থাৎ আমি এখানে শব্দটা উৎপন্ন করলাম, এই শব্দটা এখানে গেল, আবার এখানে ঘুরে আসলো। এর মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে আমাদের টি। অর্থাৎ আমি একটা শব্দ উৎপন্ন করলাম, আবার সেই শব্দটা শুনলাম, এর যে মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে টি। আমরা একটা সূত্র জানি, যে সমবেগের সূত্র এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই তো? তাহলে দেখো, আমাদের এখানে শব্দ উৎপন্ন করলাম, তাহলে শব্দটা গেল, আবার শব্দটা ফিরে আসলো। তাহলে আমাদের ডিস্টেন্স কতটুকু কাভার হচ্ছে, মানে একবার যখন গেল তখন ডি পরিমাণ ডিস্টেন্স যাচ্ছে, আবার শব্দটা হুম। ফিরে আসতেছে, তাহলে আবার ডি পরিমাণ ডিস্টেন্স কাভার হচ্ছে। অর্থাৎ একবার গেল, আবার একবার আসলো, তার মানে ডি প্লাস ডি, হুম, এটা হচ্ছে টু তাহলে ডি। তার মানে আমাদের অতিক্রান্ত দূরত্ব, আমি এখানে শব্দ উৎপন্ন করছি, এই শব্দটা গিয়েছে আবার আসছে, এর মধ্যবর্তী যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে টু ডি। তাহলে আমরা এস এর মান হলো টু ডি, বুঝছো? আর এখানে হুম, ভিটি ঠিকই থাকবে। এটা হচ্ছে আমাদের কি প্রতিধ্বনি শোনার মেইন সূত্র। তো তোমার যদি কোনো একটা প্রশ্নের প্রতিধ্বনি নিয়ে কোনো প্রশ্ন করে, তাহলে সবার আগে আমাদের কি এই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে কি, টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আমারও ভিটি। বুঝি। তাহলে আমরা প্রতিধ্বনির যে সূত্রটা শিখলাম সেটা হচ্ছে টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সর্বনিম্ন কত দূরত্ব হলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। তার মানে আমাদের সর্বনিম্ন দূরত্বটা লাগবে, তার মানে আমাদের ডি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই হচ্ছে টু। ঠিক আছে? তো আমাদের যে বইয়ে দেওয়া আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের যে বেগ সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তো অনেক জায়গায় দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড, আবার কোন জায়গায় দেওয়া আছে যে 334 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো আপাতত আমরা যে টপিক নিয়ে পড়াশোনা করবো, এই টপিকে দেওয়া আছে দেখো যে 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আপাতত 330 নিয়ে কাজ শুরু করি, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা 232 ইউজ করা হয়। যাই হোক, তাহলে আমরা এই 330 আমাদের শব্দের বের করতে, তাহলে আমাদের ভি এর মান হচ্ছে 330। তাহলে হচ্ছে ভি এর মান বসালাম 330। আর আমরা তো জানি যে স্থায়িত্বকাল, অর্থাৎ শব্দানুগতিক স্থায়িত্বকাল আছে 0.1 সেকেন্ড। তার মানে টি এর মান আমাদের 0.1 ডিভাইডেড বাই এখানে আমাদের টু। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আসবে কত? 33। আর 33-কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে কত আসবে? 16.5 এত মিটার। তার মানে এই যে সর্বনিম্ন এত মিটার যদি হয়, তাহলে আমরা ওই প্রতিধ্বনি শুনতে পাবো। তার মানে এই ডি এর মান যদি আমাদের 16.5 হয়, তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। কিন্তু ডি এর মান যদি 16 হয়, তার মানে মানুষটা যদি এখানে থাকে, তাহলে আমরা কি সেই শব্দ শুনতে পাবো না। কিন্তু এই যে 16-র চেয়ে বেশি যদি হয়, যদি লোকটা যদি এখানে থাকে, মনে করো যে 17 মিটার অথবা 18 মিটার, যত দূরে থাক না কেন, তখন আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। কিন্তু এই 16.5-এর যদি কম হয়, তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। বুঝতে পারছো?
হ্যাঁ। হ্যাঁ, দেখো তাহলে এই লাইনটাই আমি কালকে বলছিলাম যে একটা লাইন থাক, আমরা কালকে বুঝাবো, সেটা এই লাইন। এখানে যে আমাদের এখানে বের করছে যে 16.5 মিটার দূরত্ব, মানে এত দূরত্ব হলে আমরা শব্দ শুনতে পাবো, এর চেয়ে কম দূরত্ব হলে আমরা শব্দ শুনতে পাবো না। আর একটা কথা এখানে, যে এখানে আমরা 330 ইউজ করলাম, তো এখানে অনেক সময় 332 ইউজ করে, তাহলে আমাদের তখন অ্যান্সারটা হবে কি 16.6। আবার কোনো সময় আছে এখানে আমাদের 334 ইউজ করা হয়, তখন আমাদের অ্যান্সারটা হয়ে যায় 16.7, তখন 16.7। তো আমাদের আপাতত যেহেতু ওখানে 16.5 দেওয়া আছে ওটাই মনে রাখো, অন্য সময় যেগুলো ইউজ করা হয় সেগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের হুম। কালকে যে টপিকটা বাকি রাখছিলাম, তো ওই টপিকটা আপাতত হয়ে গেল। তো এখন আসলে আমাদের এই ছোট্ট কিছু টপিক আছে, এখানে বলতে কি শব্দের বেগের পার্থক্য। অর্থাৎ আমাদের শব্দের বেগের পার্থক্য কি রকম, যে আমাদের তাপমাত্রার সাথে সাথে শব্দের বেগের পার্থক্য হয়। তাপমাত্রা যদি বাড়ে তখন কিরকম হয়, তাপমাত্রা কমলে কিরকম আমাদের বেগটা হয়, সেই জিনিসটা আমরা দেখবো। এখানে বলছে দেখো, এই লাইনটা মার্ক করে নাও যে বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলে ব্যস্তানুপাতিক সমানুপাতিক। অর্থাৎ ভি ভি ইজ প্রপোর্শনাল রুট ওভার টি। অর্থাৎ কি, আমাদের যে বেগটা আছে, বেগটা আমাদের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ যদি তাপমাত্রা বাড়ে তাহলে বেগ বাড়বে, আর তাপমাত্রা কমলে বেগ কমবে। বেশ কমা। কিন্তু এখানে আমাদের সেলসিয়াস তাপমাত্রা নয়, কেলভিন স্কেলে তাপমাত্রা। অবশ্য আমাদের যে ক্যালকুলেশন করা লাগে সবসময় আমাদের কেলভিন স্কেল নিয়ে আমাদের কাজ করতে হয়। এখানে বলছে কি দেখো, যে শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না, তবে বাতাসের ঘনত্বের বর্গমূলের উপর ব্যস্তানুপাতিকভাবে নির্ভর করে। তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে বাতাসের দূরত্ব কমে যায়, সেজন্য শব্দের বেগ বেড়ে যায়। অর্থাৎ বাতাসে যদি ঘনত্ব যদি কমে, বাতাসের ঘনত্ব কমলে সেটা কি হবে, শব্দের বেগ বেড়ে যাবে, আর ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে শব্দের বেগ কমে যাবে। জাস্ট তেমন কোনো কিছু নয়, জাস্ট একটু মনে রাখবে এখানে। আর এখানে যে কঠিন মাধ্যমের শব্দের বেগ বেশি, বায়বীয় মাধ্যমে কম, এগুলো তো আমরা আগে করছি, এখানে আর পড়ার দরকার নেই। দেখো এখানে যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটার এখানে মানটা একটু দেখবা। এখানে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের 332 মিটার পার সেকেন্ড, আর গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে এত হয়, তাহলে শব্দের বেগটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা একটু জিনিসটা বুঝি আগে, যে যখন তাপমাত্রা কম অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস, তখন শব্দের বেগটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন আমাদের তাপমাত্রাটা বেড়ে 10 থেকে 30-এ গেল, তখন আমাদের তাপমাত্রাটা বাড়বে নাকি কমবে, অথবা বাড়লে কতটুকু বাড়বে, সেই জিনিসটা আমাদের কি এখন নির্ণয় করতে হবে। তো আমরা একটা কাজ করি, এটা এই যে আদি তাপমাত্রাকে আমরা ধরলাম হলো T1, তাহলে এটা আছে কত, 10 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কি কেলভিনে নিতে হবে, আর যদি আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাই তাহলে 273 দ্বারা যোগ করতে হবে। তাহলে 10 + 273, তার মানে হচ্ছে এটা হচ্ছে 283। তাহলে T1 এর মান আমরা পেয়ে গেলাম। আর এখানে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বেগের মান আছে 332, তার মানে আমরা V1 এর মান ধরে নিলাম এটা, যে 332 মিটার পার সেকেন্ড। আর এটা হলো আমাদের T2। T2, তাহলে T2 এর মান কত, T2 এর মান আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে যদি আমরা কেলভিনে নিই তাহলে 273 দ্বারা যোগ হবে, তাহলে এটা হলো আমাদের কত, 303। তার মানে এখান থেকে আমরা T1, T2 এবং V1 পাইছি। আমরা কি এই এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগটা কত সেটা আমাদের নির্ণয় করতে পারতাম, V2টা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো একটু আগে আমরা সম্পর্কটা দেখলাম যে ভি ইজ প্রপোর্শনাল রুট ওভার টি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে V2/V1 ইজ ইকুয়াল টু T2/, হচ্ছে T1। যেহেতু আমাদের সমানুপাতিক চিহ্ন, আমি এখানে যদি V2 দেই তাহলে এখানে কি T2টাও উপরে দিতে হবে। আর যদি ব্যস্তানুপাতিক থাকতো তাহলে আমরা V2 উপরে দিলাম, আর এখানে কি T2 নিচে দিতাম। কিন্তু যেহেতু সমানুপাতিক, উপরে V2, এখানে উপরে কি T2, এখানে নিচে V1, আর এখানে হচ্ছে কি T1। তাহলে এখান থেকে আমাদের V2টা নির্ণয় করতে হবে, তাহলে V2 ইকুয়াল টু এই V1 ওদিকে গেলে গুণ আকারে হয়ে যাবে, তাহলে V1 রুট ওভার T2 মাইনাস হচ্ছে T1। তুমি এই সূত্রটা ভালো করে মনে রাখতে পারো, যে দুইটা তাপমাত্রা আর দুইটা যদি বেগ লাগে তাহলে আমাদের কি এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে V1 এর মান আমাদের দেওয়া আছে 332, তাহলে এখানে আমি বসাইলাম 332 গুণন T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 303, তাহলে 303 T1 এর মান দেওয়া ছিল 283, 283। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা দেওয়া আছে এখানে, যে 343.5। তাহলে দেখো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বেগটা ছিল 332, কিন্তু সেটা আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কত, 343.5-এ চলে গেছে। তাহলে কি তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের কি শব্দের বেগটা বাড়ছে, বুঝতে পারছো? আর এখানে বইয়ের আগে মানে আমরা যেগুলোকে V1 V2 ধরছি, ওরা
উল্টাটা ধরছে, মানে এই আদি এই তাপমাত্রাটাকে ধরছে হলো T2, এটাকে ধরছে হলো মনে করো যে V2, আর এখানে ধরছে এটাকে ধরছে T1। আমাদের খুশি, আমরা যেটাকে যা কিছু ধরতে পারি, কোনো অসুবিধা নেই, ধরা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপর যেটা করলাম যে শব্দের ব্যবহার, তো শব্দের ব্যবহার করানোর কিছু নাই, তুমি শব্দের ব্যবহারের নীতি পড়লেই বুঝবা। এখানে ছোট্ট একটা জিনিস আছে, এখানে বলছে যে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, অর্থাৎ 3D সিসমিক সার্ভে। এখানে জিনিসটা কি রকম, আমরা একটা পড়লেই বুঝতে পারবো। এখানে বলছে যে মাটির নিচে গ্যাস বা তেল আছে কি না দেখার জন্য সিসমিক সার্ভে করা হয়। তাহলে এমসিকিউ তে আসতে পারে যে মাটির নিচে তেল বা গ্যাস আছে কিনা সেটা দেখার জন্য কি ব্যবহার করা হয়, সিসমিক সার্ভে ব্যবহার করা হয়। এটি করার জন্য মাটির নিচে খানিকটা ছোট্ট বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দ মাটির নিচের বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়ে উপরে ফিরে আসে। আহ, জিওফোন নামে বিশেষ এক ধরনের রিসিভার সেই প্রতিফলিত তরঙ্গকে ধারণ করা হয়। সমস্ত তথ্য বিশ্লেষণ করে মাটির নিচে নিখুঁত ত্রিমাত্রিক ছবি বের করে কোথায় গ্যাস বা কোথায় তেল আছে তা বের করা যায়। অর্থাৎ জিনিসটা কিরকম, আমাদের কি ভূমির হালকা নিচে আমরা একটা বিস্ফোরণ ঘটাবো। বিস্ফোরণ ঘটানোর ফলে সেই শব্দটা কি ভূমির নিচে যাবে, আবার শব্দটা কি বাইরে চলে আসবে। এই যে প্রতিধ্বনিটা বাইরে চলে আসলো, এই প্রতিধ্বনিটা আমরা এই যে জিওফোন নামক যন্ত্রের সাহায্যে আমরা ডিটেক্ট করব। ডিটেক্ট করার পর আমরা দেখবো যে ওই হিসাব নিকাশ করে দেখবো যে ওই আমাদের তেলের খনি আছে কি নাই, আর তেলের খনি বা গ্যাসের খনি যদি থাকে তাহলে সেটা কোথায় আছে। এভাবে আমরা কি এই ত্রিমাত্রিক সিসমিক সার্ভের মাধ্যমে আমরা ওই কোথায় গ্যাস আছে কিনা সেই জিনিসটা আমরা দেখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের কি ত্রিমাত্রিক সিসমিক সার্ভে। তো এমনিতে এতটুকুই বলা আছে, তবে আরো যদি ভালো করে পড়ো তাহলে easily বুঝতে পারবে। তারপরে এখানে দেখো একটা জিনিস বলছে, এমসিকিউ আসতে পারে যে ল্যাবরেটরিতে যখন ছোটখাটো যন্ত্রপাতি নিখুঁতভাবে পরিষ্কার করতে হয় তখন আল্ট্রাসাউন্ড ক্লিনার ব্যবহার করা হয়। তার মানে আমাদের যে যন্ত্রপাতি গুলো আছে যেগুলো খুবই ছোট, সেগুলো আমাদের পরিষ্কার করার জন্য আল্ট্রাসাউন্ড ক্লিনার ব্যবহার করা হয়। এরপর আসে সুরযুক্ত শব্দ। তো এখানে তেমন কিছু নাই, এগুলো সুরযুক্ত শব্দ, তারপর এগুলো এমনিতেই পড়লে বুঝতে পারবে। এখানে কয়েকটা এমসিকিউ এর মতো আছে, এগুলো আসতে পারে যে তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র একতারা, বেহালা, সেতার। তারপর বাতাসে প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, বাঁশি, হারমোনিয়াম। তারপর আঘাত দিয়ে শব্দ, এটা হচ্ছে ঢোল, তবলা, এটা তো আমরা বুঝি। তারপর কি আজকাল ইলেকট্রনিক্স ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন উপায়ে সুরেলা শব্দ তৈরি করা হয়। তারপর আছে শব্দ দূষণ। তো শব্দ দূষণ সেই ক্লাস 2-3 থেকে কি করতেছো, এখন যদি শব্দ দূষণ করাই আসলে সেটা পাপ হয়ে যাবে। তো শব্দ দূষণ করাচ্ছি না, শব্দ দূষণ তো বুঝোই। শুধু এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। তো এগুলো একটু মনে রাখবা যে জেট ইঞ্জিনের জন্য আমাদের কি 110 থেকে 140 ডেসিবেল। ডেসিবেল হচ্ছে আমাদের শব্দ মাপার যে একক, সেটা এটা হচ্ছে ডিবি যে বোঝাচ্ছে ডেসিবেল। আর কোনটার জন্য কোনটা এটা এমসিকিউ তে রাখতে পারে, এটা একটু ভালো করে মুখস্থ করে নিও। ঠিক আছে। আচ্ছা, উপরে আরেকটা বক্স ছিল না, এই বক্সটা একটু করতে হবে। এই যে এটা, সেটা হলো যে শব্দের বিভিন্ন মাধ্যমে শব্দের বেগটা, তাহলে বাতাসে বেগ হচ্ছে 330। সবগুলো মনে রাখতে হবে, ব্যাপারটা এমন না। তবে পানি, লোহা আর হচ্ছে বাতাস, এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে। আর বাকিগুলো মনে রাখবা, কারণ এমসিকিউ তে কোনটা দিয়ে বলা যায় না। তাহলে এই অধ্যায় শেষ হলো। তো আজকে এতটুকু থাক, আমরা কালকের দিনে ওই যে এখানে কয়েকটা সৃজনশীল আছে, আমরা এগুলো সৃজনশীল গুলো দেখবো, আর দেখে আমরা ম্যাথ পড়াবো।